হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন, শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো, বাগেরহাটে কমবে, গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, বলছেন ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইসলামী দলগুলোর নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় কেন? এই দলগুলো বলছে, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয়। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এই পদ্ধতিতে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ নেই, কিন্তু সরাসরি ভোটের ব্যবস্থায় কোনো দল 51% ভোট পেয়ে যদি সরকার গঠন করে, ওই দল তখন 50% ভোট পাওয়ার অন্য দলগুলোকে বাদ দিয়ে একক আধিপত্য বিস্তার করে। সেজন্য তারা এই পরিবর্তন চান। কিন্তু এখন পদ্ধতি পরিবর্তনের দাবি তোলার পেছনে নির্বাচন প্রলম্বিত করা বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে বিএনপি সহ বিভিন্ন দল যেসব অভিযোগ করছে, সেই অভিযোগ মানতে রাজি নন জামায়াতের আমির। দলটির আরেক নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোন দল সর্বনিম্ন 1% ভোট পেলেই সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে, এই প্রস্তাব তারা করেছেন। ফলে বেশিরভাগ দল প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে বলে তারা মনে করছেন। ফলে ছোট দলগুলোর এই পদ্ধতিতে বেশি আগ্রহ, কারণ এমন অনেক দলের আসন ভিত্তিক সরাসরি ভোটে জিতে আসা কঠিন। বামপন্থী বিভিন্ন দলও আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে। আনুপাতিক পদ্ধতির ভোটে ব্যালটে প্রার্থী থাকবে না, দলীয় প্রতীকে ভোট হবে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন বন্টন হবে। বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত। এই অঞ্চলে নেপাল ও শ্রীলঙ্কায় এই পদ্ধতি চালু রয়েছে। তবে বিএনপি ও এর মিত্র দলগুলো বলছে, বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই পদ্ধতি চালু করতে আরো অনেক সময় প্রয়োজন। বাংলাদেশে ভিন্ন একটি দিক হচ্ছে, নির্বাচন ঘিরে রাজনীতিতে মেরুকরণ হয় জোটগতভাবে। 2001 সাল থেকে জোটগতভাবে নির্বাচন করার প্রবণতা বেড়েছে। ছোট ছোট দলগুলো যেমন বড় একটি দলের জোটে আশ্রয় নিয়ে আসন ভাগাভাগি করার ভোটে অংশ নেয়। এতে বড় দলগুলোর প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য বা স্বার্থ থাকে। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি কিভাবে কার্যকর করা হবে সেই প্রশ্ন উঠছে। এ ব্যাপারে ইসলামী দলগুলোর নেতারা বলছেন, এসব প্রশ্নে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। কিন্তু এই প্রশ্ন রয়েছে যে, ভোটাররা তাদের এলাকায় সরাসরি প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না। এছাড়া এলাকার প্রতিনিধি কিভাবে ঠিক করা হবে, এ ব্যাপারে জামায়াত ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, এলাকায় সরাসরি প্রতিনিধি থাকার কারণে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। সংসদে আইন প্রণেতারা উন্নয়ন সহ স্থানীয় সরকারের কাজে যুক্ত না হয়ে শুধু আইন প্রণয়নে ভূমিকা রাখবে, সেটা তারা চান। পরে এর পাল্টা বক্তব্য হাজির করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এই পদ্ধতি চালু করার পর্যায়ে যেতে বাংলাদেশে কমপক্ষে 1 দশক সময় নিয়ে কাজ করতে হবে। সংসদে আইন প্রণেতারা উন্নয়ন সহ স্থানীয় সরকারের কাজে যুক্ত না হয়ে শুধু আইন প্রণয়নে ভূমিকা রাখবে, সেটা তারা চান। পরে এর পাল্টা বক্তব্য হাজির করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এই পদ্ধতি চালু করার পর্যায়ে যেতে বাংলাদেশে কমপক্ষে 1 দশক সময় নিয়ে কাজ করতে হবে। জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন, শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি। 2018 সালে নির্বাচনের রাতেই বাক্সে 50% ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। পরে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী। এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকতো। তিনি আরো বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমানের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দী থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি।
শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। গত বছরের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসংগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এর মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। 8ই জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতা ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার, অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আরো বেশ কিছু গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বাড়ি বরগুনায়। সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজনের ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী এবং বা অন্যান্য শ্রমজীবী। কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু। বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি। এই দুইটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায়। প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে,